সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা সমাধান করেছিলাম রেওয়া মিল চ্যাপ্টারের সৃজনশীল 2 নং। আজকে আমরা সমাধান করব সৃজনশীল 3 নং। চলো স্টার্ট করি। এখানে তোমাদের কতে বলা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, মূলধন জাতীয় প্রাপ্তিগুলো কি? বড় বড় যেই খাতগুলো থেকে বা যে জায়গা থেকে আমাদের টাকা আসতেছে ওইটা আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলবো। বড় কোনো জায়গা থেকে যখন আমাদের কাছে টাকা আসবে ওটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তো তোমাদের এখানে দেওয়া আছে কিছু এন্ট্রি, এখানে আমরা খুঁজবো যে মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা কোনটা। যেমন তোমরা এখানে দেখতে পাবা গৃহীত ঋণ, ঋণ নিলে টাকা আসে, আর ঋণ হচ্ছে আমরা বড় ধরনের নিয়ে থাকি, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আরেকটা হচ্ছে আমরা ব্যবসায় যখন মূলধন নিই তখনও এই টাকার পরিমাণটা বেশি থাকে, এটাও ব্যবসার মধ্যে আসতেছে। তাহলে আমরা বলতে পারি আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে গৃহীত ঋণ আর মূলধন। তাহলে আমাদের কর ছক হচ্ছে এটা। কতে আমরা বিবরণ টাকা টাকা লিখবো, গৃহীত ঋণ মূলধন এই দুটো যোগ করলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ চলে আসবে। এখন এখানে খতে বলা হয়েছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় বের করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, ওই সূত্রটা সর্বপ্রথম আমাদেরকে মুখস্থ করতে হবে। তোমরা এখানে দেখবা মূলধন জাতীয় মুনাফা জাতীয় সূত্রে আমরা সর্বপ্রথম লিখবো প্রারম্ভিক মজুত পণ্য। তোমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য আমরা লিখবো। এরপরে আসতেছে নিট ক্রয়। নিট ক্রয় বলতে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেওয়ার পর আমাদের যে টাকাটা আসে ওইটাকে আমরা নিট ক্রয় বলবো। তো প্রারম্ভিক মজুত পণ্য লেখার পর আমরা নিট ক্রয় লিখবো। নিট ক্রয়ের পর আমরা সমাপনী মজুত পণ্য লিখবো, যদি প্রশ্নে থাকে লিখবো, না থাকলে লিখবো না। নিট ক্রয় লেখার পর এই টাকাটা সেকেন্ড ঘরে নিয়ে যাবো। দেন হচ্ছে আমরা অন্যান্য খরচ লিখবো। অন্যান্য খরচ বলতে নর্মাল খরচ, যেমন বেতন, জাহাজ ভাড়া, বরাদ্দকৃত বাট্টা। বরাদ্দকৃত বাট্টা মানে তোমাকে এতটুকু টাকা বরাদ্দ করে দিছে, মানে ফিক্সড করে দিছে, ওইটাকে বরাদ্দ বলে। মণিহারি। এরপরে হচ্ছে মনে রাখবা যত ধরনের খরচ আছে সব লেখার পর তোমাকে অবশ্যই সঞ্চিতি, যদি সঞ্চিতি থাকে সেই সঞ্চিতিটা তোমাকে বাদ দিয়ে দেখাতে হবে। যদি দুইটা সঞ্চিতি থাকে তাহলে সাধারণ সঞ্চিতি বাদ দিয়ে কুঋণ সঞ্চিতিটা তোমরা এখানে লিখবা। লিখে সবগুলা ব্যয় যোগ করার পর সঞ্চিতিটা বাদ দিলে তোমাদের একটা অ্যান্সার চলে আসবে। এরপর আমাদের এখানে গতে বলা হয়েছে একটি শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করো। শুদ্ধ রেওয়া মিল, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এন্ট্রি দেওয়া আছে। এখানে প্রথমে অবশ্যই চেক করে নিব যে কোন কোন রেওয়া মিলে কোন কোন দফাগুলো বা কোন কোন এন্ট্রিগুলো রেওয়া মিলে আসবে না, এগুলা প্রথমে খুঁজে নিয়ে বাকি যে এন্ট্রিগুলো আছে ওগুলা দিয়ে আমরা একটা রেওয়া মিল প্রস্তুত করব। এখানে তোমাদের রেওয়া মিলে সর্বপ্রথম কাজ হচ্ছে তিনটা হেডলাইন দেওয়া। তিনটা হেডলাইন কি? তুমি কার রেওয়া মিল করতেছো? মেসার্স সালেহ অ্যান্ড কো। এরপরে তোমরা রেওয়া মিলের একটা নাম উল্লেখ করবে, এরপরে তারিখ, ডেট, সাল উল্লেখ করবা। এরপরে হচ্ছে আমরা রেওয়া মিল স্টার্ট করব। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে একটা সম্পদ, এটা আমরা ডেবিট পাশে লিখব। ক্রয়, এটা হচ্ছে একটা ব্যয়, ব্যয় আমরা ডেবিট পাশে লিখব। বেতন, বেতন হচ্ছে একটা খরচ, এটাও আমরা ডেবিট পাশে লিখব। পাওনাদার, পাওনাদার হচ্ছে দায়, পাওনাদারকে আমাদের টাকা দিতে হবে, তার জন্য আমরা এটাকে ক্রেডিট পাশে লিখব। দেনাদার, দেনাদার হচ্ছে সম্পদ, দেনাদার কাছ থেকে আমরা টাকা পাবো, তো দেনাদারকে আমরা ডেবিটে লিখব। ব্যাংক জমার উদ্ধৃত্ত, ব্যাংক জমার উদ্ধৃত্ত বলতে বোঝাচ্ছে যে ব্যাংকে আমার ব্যালেন্স এত টাকা আছে বা আমার ব্যাংকে আমি এত টাকা জমা করেছিলাম, এখন আমার ব্যালেন্স এতটুকু আছে, মানে ব্যাংক জমা, ব্যাংক জমার উদ্ধৃত্ত এগুলো সেম, তো এটাও তোমার এক ধরনের সম্পদ, এটাও আমরা ডেবিট পাশে লিখবো। এরপর লিখছে আন্তঃফেরত, আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। বিক্রয় যদি আয় হয়ে থাকে বিক্রয় ফেরত ব্যয়, তো বিক্রয় ফেরত আমরা ডেবিট পাশে লিখবো। জাহাজ ভাড়া, এটাও একটা ব্যয়, এটাও আমরা ডেবিট পাশে লিখবো। প্রদেয় বিল, প্রদেয় মানে দিতে হবে,
মানে এটা তোমার জন্য দায়, তো এটা আমরা ক্রেডিট পাশে লিখবো। গৃহীত ঋণ, তুমি ঋণ নিয়েছো, এটাও তোমাকে শোধ করতে হবে, তো এটাও তুমি ক্রেডিট পাশে লিখবা। দালান কোঠা, দালান কোঠা হচ্ছে একটা সম্পদ, এটাকে আমরা ডেবিট পাশে লিখবো। এরপরে হচ্ছে বরাদ্দকৃত বাট্টা। যখন তুমি দেখবা যে বাট্টা বা কোনো একটা সিঙ্গেল লেখা আছে, প্রদান বা প্রাপ্তি লেখা নাই, তাহলে ওগুলাকে প্রদান ধরে নিবা। প্রাপ্তি লেখা থাকলে প্রাপ্তি, বাট যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে এটাকে প্রদান ধরে নিবা। তো এখানে শুধু বরাদ্দকৃত বাট্টা দিয়েছে, আমরা জানি বাট্টা প্রদানও হয় প্রাপ্তিও হয়, তাহলে আমরা বলতে পারি এখানে বাট্টা প্রদান। বাট্টা যদি প্রদান হয়ে থাকে তাহলে এটা খরচ, ডেবিটে নিব। এরপরে আসতেছে যে মূলধন। মূলধন হচ্ছে মালিকের অংশ, তো আমরা মূলধন সবসময় ক্রেডিটে লিখি। এরপরে আসতেছে বিক্রয়। বিক্রয় হচ্ছে একটা আয়, এটাকে আমরা ক্রেডিটে লিখবো। বহি ফেরত, বহি ফেরত হচ্ছে বাহিরে ফেরত, মানে ক্রয় ফেরত। ক্রয় যদি আমরা ডেবিটে লিখে থাকি, ক্রয় ফেরত আমরা ক্রেডিটে লিখবো। মণিহারি, এটাও একটা খরচ, ডেবিটে লিখবো। কুরিন, কুরিন মানে হচ্ছে যে টাকাটা তুমি আর পাবা না। কুরিন আর অনাদায়ী একই কথা, কুরিন আর অনাদায়ী একই কথা। কুরিন যা তুমি পাবা না, ওইটাকে আমরা কুরিন বলবো, তাহলে কুরিনও একটা খরচ, ডেবিটে লিখবো। এরপরে হচ্ছে সন্দেহজনক দেনা সঞ্চিতি। সন্দেহজনক দেনা সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, অনাদায়ী সঞ্চিতি, এগুলো সব সেম। তুমি যেই টাকাটা পাবা না ওইটার জন্য তুমি আবার সঞ্চয় করতেছো, ওইটাকে আমরা বলবো সঞ্চিতি। আর সঞ্চিতি মানে হচ্ছে আয়, এটা আমরা ক্রেডিটে লিখবো। এরপরে ডেবিট আর ক্রেডিট যোগ করার পর যখন তোমার ডেবিট ক্রেডিট মিলে যাবে, তোমার অঙ্ক সলভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।